তাহলে আমরা 15 নম্বর থেকে দেখি। এই পর্যন্ত হয়েছে, এখান থেকে হয়নি, ঠিক আছে। 15, 16, 17 এগুলো হয়নি। এবার বলো কেউ করেছো নাকি, বলো। বলো কেউ কি করেছো এগুলো প্র্যাকটিস? একদম সিম্পল কোশ্চেন, একদম উচ্চ মাধ্যমিকের মেকানিক্স এর কোশ্চেন, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে যাবে না, এফ সমান এম এ করে দিলে হয়ে যাবে তো। এফ সমান এম এ ওখান থেকে করে দিলে এমটা বেরিয়ে যাবে, ওই এম এর মানটা এফ বাই এ করে দিলে হবে। সঞ্জয় বললে আর ঋতদীপ্ত বললে a 10 Newton force is applied on a body producing acceleration at the mass of the body। আমার মনে হয় না এই কোশ্চেনটা কারো আটকাবে, ঠিক আছে। এখানে ফোর্স বলা আছে আর বলা আছে অ্যাক্সিলারেশন, মাসটা বার করতে হবে। এটা ধরতে গেলে মাধ্যমিকের পড়া এখন, যেহেতু তোমাদের এইরকম লেভেলের পরীক্ষায় কোনো একটা জায়গায় এটাকে দিয়েছিল বলে আমি দিয়েছি। যে সোজা কোশ্চেন 45টা কোশ্চেন থাকবে, যেমন 2-4টে কোশ্চেন দেখবে খুবই সোজা থাকবে, মানে সকলেই পারবে আর কি, সেরকম কোশ্চেনের লেভেলে। তাহলে এফটা বলা আছে, এটা বলা আছে এনটা বার করতে, এটা বলা আছে এমটা বার করতে। এটা তো সোজা কোশ্চেন, এটা নিয়ে আর সময় নষ্ট করছি না। দ্বিতীয়টা বলা আছে এ ফোর্স ভেক্টর অ্যাপ্লাইড অন এ মাস ইজ রিপ্রেজেন্টেড বাই এত। ফোর্সটা যেমন এখানে নিউমেরিক সংখ্যার আকারে বলা আছে, এটা ভেক্টর নোটেশন হিসেবে দেওয়া আছে। এন্ড অ্যাক্সিলারেটেড এত। আর 10√2 একজন উত্তর বলেছে, কুন্তল সম্মত বলে বলে ঋতদীপ্ত বলেছে এত। হোয়াট উইল বি দ্য মাস অফ দ্য বডি? আগেরটারই পার্ট এইটা, এটা যদি বলো পার্ট এ, এটা যদি পার্ট এ বলো এটা পার্ট বি, এটা পার্ট এ যদি বলো এটা পার্ট বি। কেন? এখানে ফোর্সটা নিউমেরিক্যাল সংখ্যাতে বলা আছে, শুধু এটা ভেক্টর নোটেশনে বলা আছে। অ্যাক্সিলারেশন দেখো একই বলা আছে, মাসটা বার করতে হবে। তাহলে যেমন বলে দিল একজন উত্তর এটা, তাহলে এখানে কি করতে হবে? ফোর্সটার মানটা আমাকে বার করতে হবে। এখানে ভেক্টর নোটেশন হিসাবে দিয়ে আছে, আমাকে সেটা কি করে নিতে হবে? তার মানটা বার করতে হবে। তাহলে মান বার করা মানে কি? 6² মাইনাস 8² মানে প্লাস 8² লিখবো, মাইনাস 8² 8² হয়ে যাবে, প্লাস 10²। এটা যদি আমি করি তাহলে এটা দেখো 64, 34, 100 10√2, এটা হলো ফোর্স। আর হচ্ছে অ্যাক্সিলারেশনটা বলা আছে 1/m², তাহলে এটা বলা আছে 1 মিটার/সেকেন্ড²। তাহলে হচ্ছে অ্যাক্সিলারেশনটা হচ্ছে, এই মাসটা হচ্ছে এফ বাই অ্যাক্সিলারেশন, আর 10√2/1, কারণ 10√2 হবে যেটা বলুন। তাহলে এখান থেকে আমার একটা বলার জিনিস আছে, দেখো এই প্রবলেমটা কিন্তু একদম এখন মাধ্যমিকের পড়ার পর। এটা যদি এসএসসি তে দেয়, দিতেই পারে, এটা তো দেবে না এমন কোনো ব্যাপার নেই, মাধ্যমিকে পড়া দেবে না এটা ব্যাপার নেই। বিশেষ করে আপার প্রাইমারি লেভেলের যে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন হয়, তাতে কিন্তু বেশিরভাগ কোশ্চেন ওই মাধ্যমিকের কিছু কোশ্চেন থাকে, হ্যাঁ, মাধ্যমিক লেভেলের কিছু কোশ্চেন থাকে। সুতরাং অনেকে আপার প্রাইমারিও অ্যাপ্লাই করে থাকো, যদি আলাদা ডেট হবে তাহলে সেক্ষেত্রে এই প্রবলেম গুলো কিন্তু আসতে পারে। তোমরা যখন এখানে পড়ছো, তাহলে যার যেরকম এলিজিবিলিটি আছে, সে পিজি হোক দিতে পারে, 9-10 হ্যালো হ্যাঁ বলো স্যার, আপনাকে আমি 2016 স্যার ফিজিক্সের পি লেভেলের কোর্সে পাঠাবো স্যার। দেখবেন মানে আমাদের যেটা আমরা যে লেভেলে কোচিং করছি ওর চেয়ে সহজ এসেছে পিজি লেভেলে 2016-তে, মানে মানে ফিজিক্সে। আমার কাছে কোশ্চেন আছে 2016 পিজির কোশ্চেন আমার কাছে আছে, ঠিক আছে। সব সময়তেই যে সোজা কোশ্চেন আসে তা নয়, এর প্রিভিয়াস কোশ্চেন গুলো তুমি যদি পিজি দেখো, পিজি তো সব তুমি বুঝতে হয়তো পারবে না, মেকানিক্স এই ক্লাসিক্যাল মেকানিক্স বুঝতে পারবে না, সেখানে দেখবে অনেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু কি কারণবশত 2016 যে পিজির ফিজিক্সের কোশ্চেন হয়েছে, সেটা টোটালি 95% ধরতে গেলে একদম এইচএস লেভেলের কোশ্চেন, হ্যাঁ স্যার, হ্যাঁ 95%। কিন্তু আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু অতটা সোজা উচ্চ মাধ্যমিক লেভেল আছে না, মোটামুটি গ্রাজুয়েশন কেই ফলো করে দিত, বিশেষ করে অনার্সকে ফলো করে দিত। অনার্সের যেগুলো আমরা পড়ে আসছি সেই সিম্পল জিনিসগুলোই দিত, কিন্তু অনার্স লেভেলটা মেনটেন করতো। কিন্তু কি কারণবশত আমি জানি না,
আর তোমাদের যদি কেউ কেমিস্ট্রি এমএসসি সে যদি ফিজিক্সের পিজিতে বসতো তাহলেও মনে হয় যেন পাস করে যেত, এতটাই সোজা কোশ্চেন হয়েছে। হ্যাঁ, সেটা কি কারণ সেটা জানি না, কিন্তু এই কোশ্চেনটা তোমাদের যদি 9, 10 বা 11, 12 না এলেও এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে। এই কোশ্চেনটা কিন্তু এসএলএসটি 9, 10 এবং 11, 12 দুটো জায়গায় কিন্তু দিতে পারে। কেন? এখানে যেহেতু এটা ভেক্টরে দিয়ে দিয়েছে তাই তোমার অনেকজনাই এখানের মধ্যে হ্যাপাসেট হয়ে যাবে যে এখান থেকে আমি বার করবো করে। আর এইটা যদি তোমাকে দেয় তাহলে আপার প্রাইমারিতে দিতে পারে, তখন অনেক কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা দেবে, সুতরাং আপার প্রাইমারিতে কোশ্চেনটা দিতেই পারে। তাহলে অনেক কিছুই বললাম কোশ্চেন সম্বন্ধে, সেরকম লেভেল তোমরা বুঝতেই পারছো কিরকম লেভেলের কোশ্চেন হবে। তারপরে 17টা হচ্ছে এ ফোর্স অফ 6 নিউটন act on a body at rest and of mass 1 kg. During this time the body attains a velocity of এত, a time for which the force act on the body is. ব্যাপারটা অনেক কিছুই বলা আছে, যেহেতু অনেকের হয়তো বাংলা মিডিয়াম আমরা সকলেই একটু হয়তো পড়তে একটু অসুবিধা হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার এটা ওই ইম্পালস সমান যেটা ওই ভরবেগের পরিবর্তন দিয়ে আসছে, যেটা ফোর্স ইন টাইম পরিবর্তন ওইটা দিয়ে করেছে। তাতে অ্যান্সার মিলেছে? হ্যাঁ স্যার, এটা ওই F সমান m v মাইনাস u বাই t করতে এসে গেছে। হ্যালো ঠিক আছে স্যার। তোমরা, হ্যাঁ বলো। স্যার এখানে ওই ফোর্স থেকে অ্যাক্সিলারেশনের মানটা বার করে নিয়েছি, নিয়ে ভি সমান ইউ প্লাস এটি ওখান থেকে সূত্র বসিয়ে ইউর মানটা 0 বসিয়ে করে দিয়েছি। ভেরি গুড ভেরি গুড। তোমরা যে যা পদ্ধতিতে করেছো, আপাতত নিউমেরিক্যাল ভ্যালু যদি ঠিকঠাক থাকে, আমি পরীক্ষার কথা বলে বলছি, এমনি ভুল কনসেপ্টে নয়। অনেকে অনেক শর্টকাট মেথড করবে, অনেকে দেখে উত্তর করে দিতে পারবে, কিন্তু এই কোশ্চেনটা হয়তো অনেকের ক্ষেত্রে একটু অনেক লাগবে। অনেক কিছু লেখা আছে, এত কিছু ব্যাপার, হ্যাঁ এটা বাদ দিয়ে চলে যায়, কিন্তু অনেক কিছু লেখা থাকলে অনেক সময় কোশ্চেন সোজা হয়। এই কোশ্চেনটা বলছে এত নিউটন বল একটা বস্তুর ওপর কাজ করছে, বস্তুটা রেস্ট আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা 0, প্রথম কথা হচ্ছে। দিয়ে তারপরে সে কিছু একটা সাডেন টাইমে একটা ভেলোসিটিতে পৌঁছাবে, মানে ভি। ঠিক আছে, তাহলে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, এটা অ্যাক্সিলারেশন, এটা তো 0, তাহলে ভি সমান এটি। তাহলে ভিটা বলা আছে, টিটা আমাকে বার করতে হবে, এটা আমার ইনডাইরেক্টলি বলা আছে, টিটা বার করতে হবে। টি মানে হচ্ছে ভি বাই এ, কিন্তু অ্যাক্সিলারেশন বলা নাই, কিন্তু ইনডাইরেক্টলি বলা আছে। ইনডাইরেক্টলি মানে কি? ফোর্স বলা আছে আর মাস বলা আছে, তাহলে এফ বাই এম করলে আমি অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। তাহলে প্রথম কাজ আমার হচ্ছে অ্যাক্সিলারেশন বার করা, তাহলে অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল এফ বাই এম করে। এফ বলতে কত 6, এম বলতে 1, দুটোই নিউটন আর কেজি আছে, সুতরাং চেঞ্জ করার কোনো ব্যাপার নাই। এখানেও মিটার আছে, সুতরাং কোনো কিছু চেঞ্জ করার ব্যাপার নাই। তাহলে আমার এখান থেকে অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল 6। অ্যাক্সিলারেশন যখনই 6 বেরিয়ে গেল, তাহলে 30 সমান তো 0 আছে প্লাস এটি, এর মান কত বেরোলো 6, কোন তো টি, টি এর মান হচ্ছে 30/6, মানে হচ্ছে 5 সেকেন্ড। এইরকম ধরনের কোশ্চেন কিন্তু 9, 10 লেভেলের দেবে, হয়তো অনেকটা বড় ব্যাপার তোমাদের চোখে লাগবে, যে অনেকক্ষণ ধরে এটা এত জটিল জিনিস, অনেকটা বড় লাগবে, কিন্তু বড় হলেও বিষয়ের ভেতর কোনো ছোট ছোট থাকবে। আর ভ্যারাইটি রকম প্রবলেম করতে হবে, সোজা কঠিন সবই করতে হবে। কেন তো এখনই মনিরুল বললো অনেক কিছুই ফলো করে, ভালো লাগে, যে 2016 সালের পিজি কোশ্চেনও ফলো করেছে, যে পিজিতে কোশ্চেন পড়েছে সেই কোশ্চেন কিন্তু একদম এইচএস লেভেলে, কেমিস্ট্রি স্টুডেন্ট হলেও পেয়ে যাবে, সুতরাং অসুবিধা কিছু নেই। সোজা কঠিন সব রকমই থাকবে, কিন্তু আমি তোমাদের কঠিনই বেশি প্র্যাকটিস করি আর। হ্যাঁ স্যার, ওই বলছি স্যার আপনি যেভাবে ভাববেন স্যার সেটাই করবো স্যার, মানে স্যার মানে আপনি যেটা ভাববেন স্যার সেটাই ভালো হবে। দেখো ভাবার ব্যাপারটা হচ্ছে তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, ভাবার ব্যাপার এই নয় যে আমি আমার অভিজ্ঞতা থাকলে তোমাদের কিছু অভিজ্ঞতা নাই বা তোমাদের হবে না, তোমাদের সমস্ত সাজেশন আমি সবসময় ওয়েলকাম করি। হ্যাঁ, তোমরা যখন যেটা বলো সেই সাজেশন কিন্তু আমি সবসময় ওয়েলকাম করি। তার কারণ হচ্ছে তোমরা এখন পড়াশোনা করছো, হ্যাঁ তোমাদের চাকরি বাজার বিভিন্ন রকম তোমরা কম্পিটিশন এই সমস্ত ব্যাপারগুলো দেখছো, সুতরাং তোমরা যে কিছু বলবে সেটা ব্যাপার, হ্যাঁ। এবার তার সঙ্গে আমার অভিজ্ঞতা যেটুকু, আমার কি অভিজ্ঞতা, তোমরা অনেক পড়াশোনা করো, অনেক তোমরা সকলেই খুবই ভালো, সেই জন্যই অনেকে চাকরি পেয়ে গেলো, তোমরাও ম্যাক্সিমাম পাবে চাকরি।
আমার দীর্ঘ বিশ্বাস, আজ না হয় কাল নয় 6 মাস পর সময়টা যাবে, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। বারবার বলছি, হতাশ হওয়ার কারণ নাই। সময়টা খারাপ যাচ্ছে, সেই জন্য প্রবলেমটা হচ্ছে, আর কিছু না। সেদিনই হবে, একবার ছেড়ে 10 বার চাকরি পাবে তোমরা। সেই যে করে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা রাখো, সমস্ত হয়ে যাবে। এবং তোমাদের সমস্ত সাজেশন আমি ওয়েলকাম করি, তোমাদের সাজেশন নিয়ে আমি সাজেশন তৈরি করি, এবং এরকম ব্যাপার না আমি যেটা বলবো সেটাই একদম শেষ কথা তোমাদেরটা। আচ্ছা, তোমাদের আমি অনেক লাস্টের দিকে রেডিয়েশন পড়িয়েছিলাম। রেডিয়েশন বলতে গেলে দু রকম রেডিয়েশন হয়। একটা হচ্ছে থার্মাল রেডিয়েশন, যেখানে আমরা রেডিয়েশন, বিকিরণ, কনভেকশন, কন্ডাকশন যেগুলো বলি, থার্মাল রেডিয়েশন, তাপীয় বিকিরণ। আরেকটা বললে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে রেডিয়েশন, এই যে ডিসপ্লেসমেন্ট ল, উইন্স, প্ল্যাঙ্কস, এই প্ল্যাঙ্কস এর কথা কিন্তু কোয়ান্টাম থিওরি মানে ব্ল্যাক বডি রেডিয়েশন মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের থেকে এসছে, অন্য রেডিয়েশনের ক্ষেত্রে না। সেটা তোমাদের লাস্টে পড়িয়েছিলাম, দুটো ব্যাচকেই পড়িয়েছিলাম রেডিয়েশন, নোটও দিয়ে দিয়েছি রেডিয়েশনে, এক জায়গায় পড়িয়েছিলাম যে দুটো ব্যাচেরই হয়নি বলে। যেহেতু ওইটা লাস্টে পড়িয়েছিলাম, ওখান থেকে কোনো রকম টেস্ট করা হয়নি, সেই জন্য আমি সুযোগ পেয়েছিলাম বলে এই চ্যাপ্টারতে, এই টেস্টটাতে আমি কিন্তু রেডিয়েশন থেকে প্রচুর কোশ্চেন দিচ্ছি, একই টাইপেরই কোশ্চেন, যে কোশ্চেন দেয়। এবং আমি 100% বলছি, এই যত কটা কোশ্চেন দিয়েছি বা যেরকম ওই রেডিয়েশনের প্র্যাকটিস গুলো, ওই ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল এটাই করতাম না আমাদের সময়, এটাতেই হয়তো অনেকে পারতো না, এখান থেকেই কোশ্চেন আছে। যেমন 18টা কি বলছে, এ ব্ল্যাক বডি has a maximum wavelength lambda L at a temperature 2000 Kelvin. Its corresponding wavelength at temperature 3000 Kelvin will be. তাহলে এটা তো খুব সোজা জিনিস, তাই তো? ল্যামডা এমটি ল্যামডা ভ্যারিজেস 1/t স্যার। হ্যাঁ, ল্যামডা ভ্যারিজেস 1/t। তাহলে আমরা যে ওয়াইন্সের যে এনার্জি ডিস্ট্রিবিউশন ল পেয়েছিলাম, যে এনার্জি ডিস্ট্রিবিউশন, আমি একটু কথাগুলো একটু করে বলে রাখি, তাহলে কি হবে তোমাদের আবার রিমাইন্ডার হয়ে যাবে, তোমরা তো পড়তে পারবে সবই, ঠিক আছে, কথাগুলো রিমাইন্ড হয়ে যাবে, আবার একটা ধরনের রিভাইজ মতন হয়ে যাবে। তাহলে আমরা যখন ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল পড়েছিলাম, তখন ওয়াইন্স যে এনার্জি, ওয়াইন্স যে এনার্জি ডিস্ট্রিবিউশন ল পড়েছিলাম, তাকে একটা ডিসপ্লেসমেন্ট ল পড়েছিলাম। সেখানে দেখেছিলাম যে ল্যামডা ম্যাক্স কি ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে, এটা অ্যাবসলিউট টেম্পারেচার, আর এটা হচ্ছে যে রেডিয়েশন বেরোচ্ছে তার ম্যাক্সিমাম ওয়েভলেংথ, এই দুটোর গুণফল কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে আমি যদি লিখতে পারি ল্যামডা 1 ম্যাক্স 1 T1 সমান ল্যামডা ম্যাক্স 2 T2, এটাও লিখতে পারি। এই চারটে জিনিস থেকে তিনটে আননোন থাকলে, তিনটে নোন থাকলে একটা বার করা যাবে। তাহলে এখানে প্রথমটাই এই যে ল্যামডা 1, এই জায়গা হচ্ছে ল্যামডা ম্যাক্স এম লিখে দিচ্ছি, ল্যামডা এম লিখেছে, গণিত T1 এর মানটা হচ্ছে 2000 কেলভিন, 2000 সমান, এটা আমাকে বার করতে হবে। তাহলে এটা আমি ল্যামডা 2 লিখলাম ইন্টু T2 মানে 3000। তাহলে ল্যামডা 2টা কত হচ্ছে, ল্যামডা এম ইন্টু 2000/3000, কাটাকাটি করলে 2 এর 3 ল্যামডা, তাই তো নাকি? বি এরটা উত্তর হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বি। হ্যাঁ, এটা কিন্তু দেখো খুব সোজা। বলো হ্যাঁ বলো 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 বলো। কি টিটা সব হ্যালো করতে হবে? হ্যাঁ বলো 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 কুন্তল, বলো, আমি শুনছি। বলছি স্যার, এখানে টিটা কি সবসময় কেলভিনে রাখতে হবে? টিটা কেলভিনে থাকবে, টিটা কেলভিনে মানে থাকবে। পরের অঙ্কগুলো? হ্যাঁ, যেখানে থাকবে কেলভিনে থাকবে, কেন এটা তো তোমার কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড জিনিস, ঠিক আছে? সেলসিয়াসে দিলেও ওটাকে আমাকে কেলভিনে নিয়ে যেতে হবে? কেলভিনে নিয়ে যেতে হবে, টিটা সবসময়তেই কেলভিনে, ঠিক আছে? টিটা সবসময় কেলভিন, যেগুলো না প্ল্যাঙ্কস এর থিওরি, এটা কোয়ান্টাম মেকানিক্স থেকে এসছে। এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর সোর্সটা, এবং প্ল্যাঙ্কস হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর একদম সৃষ্টিকর্তা। এই ব্ল্যাক বডি রেডিয়েশনে ব্যাখ্যা করতে যাওয়ার পরে কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার হয়। সুতরাং এখানে কিন্তু সব অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল ধরেই করতে হবে, মানে কে অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল বলতে গেলে যেটা আমাদের কেলভিন স্কেল বলি, কেলভিন স্কেল ধরেই করতে হবে। আচ্ছা ঠিক আছে, সকলেই বলছে, কুন্তল বলছে, অমিত বলছে, অনেকেই বলছে, মনিরুল কথা বলছে,
হ্যালো আমি স্যার। কিন্তু হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম এটা λ1 T1 সমান λ2 T2 ধরলে তো করলেও তো করা যাবে স্যার। করা যাবে। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ। যে স্টেটমেন্ট আছে সেখানে ওয়েভলেন্থ যেটা বেরোয় সেটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ হিসাবে ধরে করা হয়। তুমি λ1 T1 λ2 T2 ওটাই সব জায়গায় বহুল প্রচলিত, ওটাই লেখে সব জায়গায়, কিন্তু কিন্তু ম্যাক্সিমাম হ্যাঁ, স্যার। কথাটা লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওখানে ওয়েভলেন্থটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ হিসাবে স্টেটমেন্টে থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর পরে দুটো একই রকম আছে। আমি যেটা বলতে চাইছিলাম যে মেয়েরাও কিন্তু একটু করে উত্তর দাও, হেজিটেশনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এখানে কোনো কিছু ব্যাপার নাই। পূরবী আছো, মৌসুমী আছো, কেয়া আছো, মৌমিতা আছো, সকলে আছো। সুচিস্মিতা মনে হয় আজকে নাই, সুচিস্মিতা থাকে, পূরবী আছো, সকলে আছো। ছেলেরা যেমন উত্তর দিচ্ছে বলো, তাহলে আমি তোমাদের এটা বুঝতে পারবো। আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না যে কে কিরকম পড়াশোনা করছো না করছো সামনাসামনি, সুতরাং এটা আমি একটু পাবো। আচ্ছা, তাহলে ওই দেখো একই কোশ্চেন কিন্তু 19-20তে আছে। যে তাহলে আমরা কি বললাম, যেটা সঞ্জয় বলছিল যে ওটা আমরা ম্যাক্সিমাম, সেটাকে আমরা λ1 T1 λ2 T2, হ্যাঁ এটাও লেখা যায়। প্রবলেম নিউমেরিক্যাল প্রবলেমের ক্ষেত্রে লেখা যায়, কিন্তু স্টেটমেন্টের ক্ষেত্রে তখন এই ওয়েভলেন্থটা ম্যাক্সিমামের কথাই বলবো। দেন এখানে লেখা আছে দেখো, ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল এক্সপ্রেস এ রিলেশন ওয়েভলেন্থ করেসপন্ড দ্য ম্যাক্সিমাম এনার্জি at temperature, radiation energy, wavelength, temperature and wavelength, color of light and temperature। তাহলে বুঝতে পারছো উত্তর কোনটা হবে? এটা কি তো বলার নাই, এখানে তো করলাম। বলো। স্যার এটা একটু স্যার বলে দিন না, ম্যাক্সিমাম সি এনার্জি হবে কি না? করে হচ্ছে? এইটা হচ্ছে যে ওয়াইন্সের যে তুমি পিডিএফটা খুলবে, আমি যেটা অনার্সের বই থেকে করেছি, আমি যদিও ওখানে তোমাদের ডিটেলস লাগবে বলে দিইনি, সেখানে যে এনার্জি ডিস্ট্রিবিউশন ল আছে, যেখানে যে এনার্জি, এটা তো ওয়াইন্সের তো ডিসপ্লেসমেন্ট ল। এর আগে যখন যে এনার্জি ডিস্ট্রিবিউশন ল আছে সেখানে দেখবে ব্যাখ্যা করতে গিয়ে যে ম্যাক্সিমাম এবং মিনিমামের যে কন্ডিশন, সেই কন্ডিশন যখন বসানো হয়, সেই কন্ডিশন বসানো হওয়ার পরে দেখা যায় একটা কন্ডিশন আছে ল্যামডা, ম্যাক্সিমাম বাদল ল্যামডা টি সমান কনস্ট্যান্ট। কন্ডিশন বসানোর পরে কোন কন্ডিশন বসানো হয়েছিল? ম্যাক্সিমাম কন্ডিশন বসানো হয়েছিল। সেই থিওরিটা পড়বে, আমাদের পিডিএফটা বার করতে গেলে অনেক দেরি হয়ে যায়। সেই কন্ডিশনের ক্ষেত্রে যে ওয়েভলেন্থটা রেডিয়েশনে বেরোচ্ছে তার একটা ব্যাখ্যায় হচ্ছে সেটা কিন্তু ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, ঠিক আছে? এবং তার সঙ্গে টেম্পারেচার গুণ করতে হবে। কেন? ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল এর এটা একটা পার্ট বি। ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি ডিস্ট্রিবিউশন ল। মানে ওই যে একটা ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে, ব্ল্যাক বডি থেকে যে বিকিরণ বেরোচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোচ্ছে, ব্ল্যাক বডি একটা কনসেপচুয়াল ব্যাপার। হ্যাঁ, সেখান থেকে তৈরি করা যায় ব্ল্যাক বডি কৃত্রিম উপায়ে। সেই কনসেপচুয়াল থেকে যে বিভিন্ন বিজ্ঞানী প্ল্যাঙ্কস, ওয়াইন্স, বিভিন্ন বিজ্ঞানী যে এনার্জি কিভাবে বেরোচ্ছে তার যে ফর্মুলা একটা করে দিয়েছে, দেখে বড় বড় একটা করে আকার আছে। সেই ফর্মুলার যখন কন্ডিশন দেখা হয়েছে, বসানো হয়েছে, সেই কন্ডিশনের একটা অংশ হচ্ছে এইটা ডিসপ্লেসমেন্ট ল, ঠিক আছে? সেখানে ম্যাক্সিমামের যে কন্ডিশন বসানো হওয়ার পর এটাতে হয় যে ওয়েভলেন্থটা বেরোচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, সেই জন্য এটাকে ল্যামডা ম্যাক্স লেখা হয়, ঠিক আছে? কিন্তু প্রবলেমের ক্ষেত্রে তুমি ল্যামডা টি1 লিখতেই পারো। যখন স্টেটমেন্ট বা এরকম ধরনের কোনো ব্যাখ্যামূলক জিনিস আসবে যে এই 19-এর মতন, তখন কিন্তু ম্যাক্সিমাম কথাটা যেটা আছে সেটাই অ্যান্সার হবে। সেখানে যেন ম্যাক্সিমাম, যেমন যখন এখানে দেখো টেম্পারেচার আর ওয়েভলেন্থ, তোমার এখানেই কনফিউশনটা লাগবে। টেম্পারেচার ওয়েভলেন্থের মধ্যেই তো সম্পর্ক, টি আর ল্যামডা, এটাও তো একটা সম্পর্ক। কিন্তু এই যে এইটা হচ্ছে ওয়েভলেন্থ করেসপন্ড টু ম্যাক্সিমাম এনার্জি। ওই যে এনার্জির যে একটা এক্সপ্রেশন পাবে, সেই এনার্জিটা কখন ম্যাক্সিমাম হবে তার যে কন্ডিশন বসাতে গিয়ে এই জিনিসটা পেয়েছি। সেই জন্য এই ওয়েভলেন্থটাকে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, এনার্জি করেসপন্ড টু ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, সেই জন্য এটাকে ম্যাক্সিমাম এনার্জির ক্ষেত্রে ওয়েভলেন্থটা, সেই জন্য ল্যামডা এম। সেই জন্য কিন্তু এইটা ঠিক, এটা নয়। কিন্তু তুমি প্রবলেমের ক্ষেত্রে তখন আর ম্যাক্সিমাম মিনিমাম ওসব লেখা দরকার নেই, তখন তো কোশ্চেনের মধ্যেই ম্যাক্সিমাম লেখা থাকবে, তুমি লেখা নাও থাকে তাও কোনো অসুবিধা নেই। সুতরাং নিউমেরিক্যালের ক্ষেত্রে λ1 T1 কথা ভাষা লিখতেই পারো, কিন্তু যখন স্টেটমেন্টের ব্যাপার আসবে তখন কিন্তু ল্যামডা ম্যাক্সিমাম, এটা যেন মাথায় থাকে। এগুলোই তোমাদের কিন্তু ক্লিয়ারের জায়গা। সেই জন্যই বলি ডাউট ক্লিয়ারিং ক্লাসটা বারবার থাকার কথাই কারণেই বলি। পরেরটাতে একই কোশ্চেন, ওই কোশ্চেনই, মানে আমি এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু 9-10 লেভেলের বা পিজি লেভেলের আমি বহু কোশ্চেন আমি দেখেছি রেডিয়েশনের থেকে,
ম্যাক্সিমাম কোশ্চেন এই ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল থেকে থাকে, এই কোশ্চেনটাই হয়তো দেয়। এই কোশ্চেনটার নাম্বার গুলো চেঞ্জ থাকে, এই কোশ্চেনটাই দেয়। যত আমি রাজ্যের পরীক্ষা, সেন্ট্রালের পরীক্ষা দেখেছি এটাই থাকে। হ্যাঁ, কিন্তু কিরকম হতে পারে এই কোশ্চেনটা স্যার ভাষা বলো। স্যার বলছি স্যার ওয়াইন ল থেকে স্যার ওই নক্ষত্রদের টেম্পারেচার থেকে তাদের কাজ মনে হয় ইয়ে করা হয় না? হ্যাঁ স্যার। টেম্পারেচার হ্যাঁ মানে স্যার তাহলে দেখুন স্যার ওখানে ল্যাম্ডা ভ্যারিজেস 1/t, তার মানে স্যার যে গ্রহের স্যার তাপমাত্রা বেশি মানে সে তত কাছে, তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। এই থেকে আসেনি স্যার, এই মানে হতে পারে তো? না, আমি বলি তোমাকে মেনলি এটা গ্রহ সূর্যের ক্ষেত্রে এই যে যেমন যেটা তোমার সোলার যে কনস্ট্যান্ট আছে, সেই সোলার কনস্ট্যান্টের ডেফিনেশন থেকে অনেক সময় সূর্যের টেম্পারেচারে একটা আনুমানিক একটা মান বার করা যায়। ঠিক আছে, তোমাদের সোলার কনস্ট্যান্ট দিয়ে দেখবে পিডিএফ এর মধ্যে দেওয়া আছে। সেটা যেমন একটা পদ্ধতি, এই ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল থেকেও কোনো গ্রহের মানে টেম্পারেচার বার করা, সেটা একটা পদ্ধতি। সেক্ষেত্রে ওই গ্রহতে তোমার যে থেকে তুমি ধরে দিয়ে একটা ব্ল্যাক বডির মতন কাজ করছে, প্রচুর টেম্পারেচার, সেখান থেকে রেডিয়েশন হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সেই রেডিয়েশনটা পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, এবং যে বর্ণালীগুলো আমরা পাচ্ছি, যদি ফ্রন হবার যে স্পেকটা, এগুলো তো তোমরা জানো, ওইগুলো যেমন পাচ্ছি, সেরকম যদি বর্ণালীগুলো বিশ্লেষণ করে দেখি, তাহলে সেখান থেকে আমি ওয়েভলেন্থটা পাবো। সেই ওয়েভলেন্থটা ম্যাক্সিমাম পাবো, সেখান থেকে টেম্পারেচারটা দুটো কন্ডিশন করে আমি টেম্পারেচারটা সেই গ্রহের বার করতে পারি। এবার গ্রহটা কাছে দূরে এরকম ব্যাপারের সঙ্গে রিলেশন তো সেরকম ওই এটা দিয়ে হবে না, সেটা সোলার কনস্ট্যান্ট দিয়ে হতে পারে। হ্যাঁ, সেখানে একটা রেডিয়েশনের ব্যাপার থাকে, মানে রেডিয়াসের ব্যাপার থাকে। কিন্তু এইটা দিয়ে কাছে দূরে কি বোঝা যাবে? এটা দিয়ে মনে হয় সম্ভবত বোঝা যাবে না। তুমি যেটা বলছো যে গ্রহ কাছে আছে না দূরে আছে, ওটা দিয়ে মনে হয় সম্ভবত যাবে না। টেম্পারেচারটা গ্রহের হয়তো জানা যেতে পারে। যাই হোক, এটাও হচ্ছে ওই একই কোশ্চেন। এটা ওই একই প্রবলেমেরই কোশ্চেন। ঠিক আছে, তারপরে হচ্ছে 21-এরটা। আচ্ছা, 21, এ ব্ল্যাক বডি এত এমিটেড রেডিয়েশন উইথ এত ব্ল্যাক বডি এট এত এমিটেড রেডিয়েশন উইথ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর ওয়েভলেন্থ এত। সেম স্যার সেম। If the temperature of the body increase by এত, the maximum intensity with the observer. এটা স্যার একই। এটা কত অ্যান্সার করেছো? বলো বলো বলো। স্যার অপশন এ। অপশন এ, ঠিক আছে, অপশন ঠিক আছে। তোমার এগুলো তাহলে সবকটাই আমার মনে হচ্ছে এর থেকেই দেওয়া হয়েছে, ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল থেকেই দেওয়া হয়েছে, সুতরাং আর এটা সময় নষ্ট করে লাভ নাই। এটা ওই একই দেওয়া আছে, ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল, এটাও তাই, 5-এরটাতেও তাই, এই 5-এরটা, 22-এরটা, এটাও তাই। কত অপশন আছে? 22-এরটা করেছে, সবকটাই কত ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল থেকেই করা আছে সবকটা। স্যার 22-এরটা একটু বলে দিন। A piece of iron is heated in a flame. It first become dull red, then become radius yellow, and finally turn to white hot. The correct explanation from the above observation is possible by using Stephen's law, Quant's displacement law, Kirchhoff's law, Newton's law of cooling. By স্যার এটা স্টিফানস হবে না কেন? and the bully, the question time একটু আর ভালো। A piece of iron, it is heated in a flame. It first become dull red, then become reddish yellow. Hello, sir. Finally white. হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি স্যার, ওখানে ওখানে স্যার বিভিন্ন যেটা মানে তাপমাত্রায় বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তো মান পাল্টায়। এবার ধরেন বিভিন্ন কালারের তো আলাদা আলাদা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ওই জন্য স্যার হয়। ভেরি গুড ভেরি গুড। আমি আগে কোশ্চেনটা তো আমি তো এক্ষুনি দেখলাম, আমি কোশ্চেনটা দেওয়ার সময় দেখি যে অনেক 8-10 দিন আগে তো কোশ্চেনটা করেছি। এখন যে ব্যাখ্যাটা আমি বলতে যাচ্ছিলাম সেটা মনোরুল বললো। এবার তোমরা বুঝতে পেরেছো কিনা আগে বলো, তারপর আমি বলবো। স্যার এটা বলে দিন আরেকবার।
হ্যাঁ আমি বলে দিচ্ছি। একটা আয়রনের পিসকে খুব হাই টেম্পারেচারে হিট করা হচ্ছে, খুব হাই টেম্পারেচার। এবার ফার্স্ট বিকাম একটা কালার বলছে, আমি কালার রেড, রেডিশ ইয়েলো বা টার্ন ইনটু হোয়াইট হট, এগুলো কালার, যা হোক কালার চেঞ্জ হচ্ছে। কালার মানে আমরা কি বুঝি? কালার মানে হচ্ছে কার সঙ্গে রিলেটেড, কোন প্যারামিটারের সঙ্গে, ওয়েভলেন্থের সঙ্গে, তাই তো? কালার বলতে হোয়াইট। এটা যদি তুমি সিম্পল ব্যাখ্যাতে যাও, যে কালার বলতে কিন্তু আমরা বোঝাই যে ওয়েভলেন্থ আলাদা মানে হচ্ছে আলাদা আলাদা কালার। যেমন সাদা আলোর ক্ষেত্রে 7টা থাকে, এই যখন শূন্য মাধ্যমে একই বেগে যায় আমরা বুঝতে পারি না, কিন্তু যখনই মাধ্যম চেঞ্জ হয়ে যায় তখন যেহেতু তাদের প্রত্যেকের ওয়েভলেন্থ আলাদা, ভেলোসিটি আলাদা হয়, তখন আমরা এই বিচ্ছুরণ গুলো পাই। ঠিক তার মানে কালারের সঙ্গে কার সম্পর্কযুক্ত? ওয়েভলেন্থ। তাহলে এখানে বিভিন্ন কালার হচ্ছে, তাহলে চেঞ্জ কে হচ্ছে? ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে। হিট করছে, ফার্স্ট হিট, তারপর আরো হিট করছে, তার মানে এখানে কে চেঞ্জ হচ্ছে? টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে টেম্পারেচার আর ওয়েভলেন্থ এই দুটোর জিনিস আমরা কোথা থেকে পাই? যেখান থেকে পরস্পরের এই জিনিস সম্পর্ক আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা একমাত্র নিউটনস ল অফ কুলিং নয়। নিউটনস ল অফ কুলিং বা স্টিফেন্স ল কি বলেছে? টোটাল এনার্জির কথা বলা আছে, যে টোটাল এনার্জিটা কিভাবে রেডিয়েশনের মানে টেম্পারেচারের সঙ্গে সম্পর্ক। স্টিফেন্স ল হোক, কার্চফস ল হোক, নিউটনস ল অফ কুলিং হোক, কার্চফস ল তো নয়, কার্চফস ল এর ব্যাপারটা কি আছে, যে এমিসিভ পাওয়ার আর অ্যাবজর্বেশন পাওয়ার, অ্যাবজর্বেটিভ পাওয়ার, সেই দুটোর অনুপাত হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার সঙ্গে সমান। এটা কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্টটা পরে দেখা গেছে যে অ্যাবসলিউট টেম্পারেচার সমান। তো সেখানে কোনো ব্যাপার নেই, ওয়েভলেন্থের ব্যাপার কিছু থাকছে না। স্টিফেন্স ল হচ্ছে একটা বডি, যে কোনো বডি যে যখন রেডিয়েশন করছে, যে টোটাল রেডিয়েশন এনার্জি বেরোচ্ছে, সেই টোটাল রেডিয়েশন এনার্জিটা কিভাবে সেই বডির টেম্পারেচারের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই সংক্রান্ত ব্যাপার হচ্ছে স্টিফেন্স ল। যে টোটাল যে এনার্জি রেডিয়েশন হচ্ছে পার ইউনিট এরিয়া পার সেকেন্ড, সেটা প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4, তার অ্যাবসলিউট টেম্পারেচার 4th পাওয়ারের সঙ্গে সমান, যেটা স্টিফেন্স ল। কার্চফস ল এটারই পার্ট বি ধরতে গেলে, মানে ওইখান থেকে এই নিউটনস ল অফ কুলিং ওখান থেকে আসে, যে বডি এবং সারাউন্ডিংস এর মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স থাকে তার সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে পড়ে থাকছে কোথায়? হিট করার সঙ্গে টেম্পারেচারের সঙ্গে রং চেঞ্জ হওয়ার ব্যাপার। রং মানে হচ্ছে ওয়েভলেন্থ। রং চেঞ্জ হওয়া মানে এটা আমাদের এরকম দেয়ালের কালার পেন্ট নয়, এটা আমাদের রেডিয়েশন এনার্জি। আমরা যেভাবে লাইটকে দেখি, যে লাইট সাদা আলোর সমষ্টি, সে আমাদের দেখার ব্যাপার এখানে। সুতরাং এটা ওয়েভলেন্থের ব্যাপার। সুতরাং এটা এবার এটা মন্ডল খুব সুন্দর কথা বলেছে, এক লাইনে বলেছে, আমি এটা ডিটেলস আরো বললাম, তোমাদের ব্যাখ্যা করতে সুবিধা হতো। এবার কোশ্চেনটা বড় দিয়েছে বলে আমাকে একটু পড়তে হলো। বাহ, মন্ডলী অনেকে প্র্যাকটিস করেছে, খুবই ভালো লাগছে, সকলেই করছে এই ব্যাপারগুলো, ছোট ছোট জিনিস যেগুলো। এবার আমি তো পিডিএফ পড়ার পর অত আর দেখি ডিটেলসে দেখি, অ্যান্সার গুলো এক জায়গায় লিখে রাখি, তারপরে তোমাদের সঙ্গে ডিসকাশন করতে করতে মানে স্যার মানে আমাদের স্যার হিট আছে, কেমিস্ট্রি তো আছে, তো ওই জন্য স্যার। কিন্তু স্যার ওই ধরেন মেকানিক, ইলেকট্রো, অপটিক, এইগুলো স্যার ফিজিক্সের জিনিস না, এইগুলো স্যার টাফ লাগে স্যার। শোনো, টাফ তোমার এক জায়গায় টাফ লাগবে, এক জায়গায় সোজা লাগবে। ওভারঅল পারফরমেন্সটা করতে হবে, যে সকলের ক্ষেত্রে। কেউ যে কোনো পরীক্ষা দিতে যাবা, সে ডাব্লিউবিসিএস হোক, আইএস হোক, আইপিএস যাই হোক, কেউ অঙ্কতে স্ট্রং হবে, কেউ ইংরেজিতে স্ট্রং হবে, কেউ হবে, কিন্তু চেষ্টা থাকলে নিজে নিজে সমস্ত কিছু ওভারকাম করা যায়। নিজে নিজে সবকিছুই ওভারকাম করা যায়। সুতরাং পড়াশোনাটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, এইটা দেখো, এটা থার্মোডাইনামিক্স এর ব্যাপার। এখানে স্যার ওখানে যারা অপশন তাহলে বি হলো, কোনটার বলতো? ওই উইন্স ডিসপ্লেসমেন্ট ল। না 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 না, বি 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 অ্যান্সার কোনটা? হ্যাঁ সেটাই তো বলছি, উইন্স। বি। কালার চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হওয়া মানে ওয়েভলেন্থ চেঞ্জ হওয়া। আর এখানে হিট হচ্ছে বা কোল্ড হচ্ছে, সেটা মানে টেম্পারেচার ব্যাপার। কালার আর টেম্পারেচার, স্যার ওয়েভলেন্থ মানে আর টেম্পারেচার। স্টিফেন্স লটা এনার্জির সঙ্গে টেম্পারেচার তো, আর উইন্স ডিসপ্লেসমেন্ট ল ওয়েভলেন্থের সঙ্গে টেম্পারেচার। হ্যাঁ, স্টিফেন্স ল মানে স্যার একটা হচ্ছে ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4, একটা ল্যামডা এম টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। হ্যাঁ, এই স্টিফেন্স লটা ওয়েভলেন্থের না, এটা হচ্ছে টোটাল এনার্জি। একটা বডি সে রেডিয়েশন করছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যে তার টোটাল যে এনার্জি রেডিয়েট হচ্ছে, সেটা পার এরিয়া
পার সেকেন্ড কত হচ্ছে না সেটা প্রপোর্শনাল টু তার অ্যাবসলিউট টেম্পারেচার, বডির অ্যাবসলিউট টেম্পারেচারের 4 সঙ্গে সমান। সুতরাং এখানে ওয়েভলেন্থের কোনো ব্যাপার কিন্তু নেই। এরই আরেকটা ভাগ হচ্ছে নিউটনস ল অফ কুলিং। যখন এটাকে তুমি সারাউন্ডিংস এর সঙ্গে টেম্পারেচার করবে তখন এটা সারাউন্ডিংস আর টেম্পারেচার ডিফারেন্সের মধ্যে হবে। আর কারচফস ল তো হচ্ছে এমিসিভ পাওয়ার অ্যাবজর্বেটিভ পাওয়ার, সেখানে তো ওয়েভলেন্থের কোনো একটা ফিক্সড ওয়েভলেন্থের ক্ষেত্রে বলা আছে। এবার কারচফস ল পড়বে পরে ফিক্সড ওয়েভলেন্থ, কারণ ওয়েভলেন্থ ফিক্সড মানে ফিক্সড মানে কালার চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার থাকছে না। সুতরাং এখানে যদি ব্যাক প্রসেসের কথা ভাবো তাহলে এটা আবার ঘুরিয়ে দিয়ে ওটাই হচ্ছে। আচ্ছা এটা বলো, এটা কেমিস্ট্রি স্টুডেন্টরাও এখানে খুবই পারদর্শী হবে আশা করি, বলো। ওখানে পি টু দি পাওয়ার গামা টু দি পাওয়ার 1 মাইনাস গামা সমান কনস্ট্যান্ট ওখানে মান বসে চলে আসবে। এমনি স্যার পি প্রপোর্শনাল টু টি কিউব। এবার আমরা অ্যাডিয়াবেটিক সমীকরণ প্রেসার আর টেম্পারেচারের এবার গামাটা অ্যাডজাস্ট করে দেখবো ভ্যালুটা কত আসছে। যত মনে পড়ছে 3-2 বা 5-3 যেটা এসেছিল বসে দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, সে ঠিক আছে, মানে তোমরা জায়গাটা ধরতে পারলে হবে। কিন্তু আমার ব্যাপার হচ্ছে যেটা আমার স্যার এটা পি ভি টু দি পাওয়ার আচ্ছা ভি নয় চাকরি স্যার। আমি ঠিক আছে আমি বলছি, ঠিক আছে আমি এটাকে বলছি, সবই বলছি আমি একটা দুটো কথা তোমরা একটু রেসপন্স। তাহলে কি বলছে, ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস রুদ্রতাপ পদ্ধতি the pressure of a gas is found to be proportional to the cube of its temperature। তাহলে হচ্ছে কিউব অফ এ টেম্পারেচার, the ratio of Cp by Cv মানে হচ্ছে গামার মান। এই যে যে দুটো স্পেসিফিক হিট হয় গ্যাসের ক্ষেত্রে তাকে তাদের যে রেশিও তাকে আমরা ডিনোট করে কি গামা দিই, তার মান বার করতে হয়। অনেক সময় এর সঙ্গে আবার ডিগ্রিজ অফ ফ্রিডমের একটা সম্পর্ক থাকে। হ্যাঁ, হয়তো গামাটা বার করলে তারপর আবার ডিগ্রিজ অফ ফ্রিডম জানতে হবে। এই ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে সে গ্যাসটা ডায়াটমিক না মোনোঅ্যাটমিক এই সমস্ত ব্যাপারগুলো জানতে হবে, সবই ইন্টার রিলেশন যুক্ত। কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হলে তাদের ক্ষেত্রে এটাও কেমিস্ট্রিতে পড়তে হয় আরো সুবিধা হয়। ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস মানে রুদ্ধতাপ পদ্ধতি, তাহলে আমাদের যে আইসোথার্মাল পদ্ধতির যে সমীকরণ সেগুলো কিন্তু রুদ্ধতাপে চেঞ্জ হয়েছে। রুদ্ধতাপের ক্ষেত্রে প্রেসার আর টেম্পারেচার, এখানে কি হচ্ছে প্রপোর্শনাল কিউব ইজ টেম্পারেচার, প্রেসার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক কি হয়, পি ভ্যারিজিয়াস, আমি যদি কনস্ট্যান্ট কথা না ভাবি ভ্যারিজিয়াস দিই টি টু দি পাওয়ার গামা বাই গামা মাইনাস, এটা হচ্ছে সম্পর্ক কার সঙ্গে, যেমন প্রেসার আর ভলিউমের সম্পর্ক হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, ঠিক আছে। প্রেসার টেম্পারেচার, প্রেসার ভলিউম, ভলিউম টেম্পারেচার, এই সমস্ত রিলেশন তিনটে রিলেশনই হোল্ড করে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আছে। তার মধ্যে প্রেসার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, এটা হচ্ছে সম্পর্ক। কিন্তু এখানে বলেছে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে এই সম্পর্কটা হয়ে গেছে প্রেসারের সঙ্গে টেম্পারেচারের হয়ে গেছে কিউবের সঙ্গে সম্পর্ক। এটা ছিল, এটা একটা নির্দিষ্ট একটা গ্যাসের ক্ষেত্রে এটা হয়ে গেছে। তাহলে আমি যদি কম্পেয়ার করি তাহলে গামা বাই গামা মাইনাস 1 সমান হচ্ছে গামা বাই গামা মাইনাস 1 সম্পর্ক হচ্ছে 3। তাহলে এখান থেকে আমাকে গামার মানটা বার করতে হবে, এখান থেকে আমার গামার মানটা আমাকে কিন্তু বার করতে হবে। তাহলে এটা কোনো মানে কোনাকুনি গুণ করবে, গামার মান আমাকে বার করতে হয়, এদিক ওদিক করবে সমীকরণ, সেখান থেকে যদি দেখো আমি অ্যান্সারটা একবার চলে যাই তাহলে গামার মান বেরোবে নিয়ে, এটা তো নর্মাল, এটা তো আবার বলতে হবে 3 গামা মাইনাস 3 সমান গামা, এদিকে বাদ দেবে তাহলে 2 গামা হবে, 2 গামা সমান 3, গামা সমান 3, সেখান থেকে গামা মানে হচ্ছে সিপি বাই সিপি, এটা গামা, এটা মান হলো 3। তাহলে অপশন কতটা, ডি একটা। বিদ্যুৎদীপ্ত অনেকেই বলার চেষ্টা করেছিল এগুলো, তার মানে ওরা অনেকেই খাতা পেন নিয়ে না বসে অত দেখে দেখে অ্যান্সারটা কিন্তু বলার চেষ্টা। হ্যালো এই স্যার। পিডিএফ, হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, এটা আরেকবার বলুন স্যার, নেটওয়ার্কের সমস্যা করছিল, কিছু শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক বলছে, ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে রুদ্রতাপ পদ্ধতি, the pressure of a gas is found to be proportional to the cube of its temperature। তোমাদের যখন পরীক্ষা 9-10 হবে তখন বাংলাতেও থাকবে,
বাংলাতে থাকার জন্য তখন কিন্তু যে কষ্টটা হয়তো ইংরেজিতে করতে হচ্ছে সেটা হবে না, ওভারকাম সেটা হয়ে যাবে। দ্য রেশিও অফ সিপি বাই সিভি মানে গামা ফর দ্য গ্যাস, এটা বার করতে হবে। সিপি বাই সিভি এটাকে আমরা বলি গামা। তাহলে রুদ্রতা পদ্ধতিতে প্রেসারের সঙ্গে টেম্পারেচারের কি সম্পর্ক? প্রেসারের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক হচ্ছে, এটা মুখস্থ রাখতে হবে তোমার। পি ভ্যারিজাস মান হচ্ছে টি টু দি পাওয়ার গামা বাই গামা মাইনাস, এটা সম্পর্ক। কিন্তু এই গ্যাসটার ক্ষেত্রে পি ভ্যারিজাস টি টু দি পাওয়ার, তাহলে আমি যদি কম্পেয়ার করি, এদিকে পি পি কোনো সমীকরণ নাই, এদিকে যদি কম্পেয়ার করি গামা বাই গামা মাইনাস 1 সমান হচ্ছে 3, তাহলে হচ্ছে গামা সমান হচ্ছে 3 গামা মাইনাস 3, 3 গামা মাইনাস গামা সমান হচ্ছে 3, 2 গামা মাইনাস সমান 3, গামা সমান হচ্ছে 3 এর, তাহলে গামা সমান হচ্ছে 3 এর 2, তাহলে গামা মানে হচ্ছে সিপি বাই সিবি। তাহলে এটা হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু 9, 10, 11, 12 দুজনের জন্য দেওয়া খুবই মানে একটা সাজেশনের মতো যদি বলো, এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যদি পিভি টু দি পাওয়ার গামা সমান কে, ওখানে স্যার যদি ভি এর মান সে আইডিয়াল ইকুয়েশন থেকে পিভি সমান আরটি ওখানে যদি মানে বসিয়ে দিই, তাহলে ফর্মুলাটা চলে আসবে, মনে রাখতে হবে না স্যার? ফর্মুলাটা যেটা আমি মুখস্থ করতে বললাম সেটা তো সেখান থেকেই এসছে, তোমার ওই যেটা বসিয়ে দিয়েছি ওখান থেকেই তো এসছে, ফর্মুলাটা তো আকাশ থেকে পড়েনি। পিভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আবার আমরা জানি পিভি সমান হচ্ছে আরটি। এবার তুমি যেখানে যেটা বসাবে, এখানে যদি পি এর মানটা বসিয়ে দাও তাহলে এখানে দেখো পি আর ভি এর মধ্যে সম্পর্কটা চলে আসবে। তুমি যদি এখানে ভি এর মানটা বসিয়ে দাও তাহলে পি আর টি এর মধ্যে, এটাতে এসেছে তো ওইখান থেকে, মুখস্থ না রাখলে তুমি এখান থেকে করতেই পারো। এই ফর্মুলাটা তো এসেছে এখান থেকে, এই ফর্মুলাটা রুদ্ধতা পদ্ধতিতে তৈরি করা হয়েছে, এটা যে ফার্স্ট ফর্মুলা পি আর ভি এর মধ্যে সম্পর্ক, পিভি সমান আরটি, আইসোথার্মাল হলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, এই সম্পর্কটা তৈরি করা হয়েছে। এইখানে এসে এই পিভি সমান আরটিটা বসিয়ে দেওয়া হয়েছে। তুমি পি এর মান বসালে ভি আর টি এর সম্পর্ক পাবে, তুমি ভি এর মান বসালে টি আর পি এর সম্পর্ক পাবে। তুমি ভি এর মানটা বসাও, দেখো যে সম্পর্কটা আমি লিখলাম টি আর পি এর, সেই সম্পর্কটা মুখস্থ রাখলে কি হবে, যেহেতু তোমাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেন, টাইম একটা ফ্যাক্টর, তাহলে তাড়াতাড়ি হবে। এটাই আমি যেটা বলতে চাইছিলাম, এই প্রবলেমটা আমি বিভিন্ন রকমের পরীক্ষাতে দিয়ে গেছি। এটা নিটের পরীক্ষা দেয়, প্রায় বছর দেয়। এটা এসএসসি তে অন্য রাজ্যে অনেকবার দিয়েছে, মানে স্কুল সার্ভিস রিলেটেড পরীক্ষা। এটাই আবার তোমার এন্ট্রান্সের বিভিন্ন এন্ট্রান্সে, শুধুমাত্র যে জ্যাম বলে নয়, অনেক যেটা তোমার এন্ট্রান্স এমএসসি মানে বিভিন্ন যাদবপুর ইউনিভার্সিটি বলো, তোমার জেএনইউ বলো, বিভিন্ন ইউনিভার্সিটি আবার এন্ট্রান্স নেয় সেই তাদের একটা 40% সিটের জন্য, তখন ক্ষেত্রে এই কোশ্চেনটা দিয়েছে। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা 9, 10, 11, 12 দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। 9, 10, 11, 12 দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। আমি তোমাদের ক্ষমতাটাকে একটু বেশি বাড়িয়ে রাখারই চেষ্টা করছি, যাতে তোমরা এই 1.5 বছর ধরে পড়ছো, দীর্ঘ সময় ধরে এত এফোর্ট দিয়ে তোমরা যেন যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান করতে পারো, সেটা আমি সবসময় চাই যে হ্যাঁ, তাতে কঠিন হোক, পরিশ্রম হোক, মাথা কাটাতে হোক, কিন্তু তোমরা এছাড়াও যদি পিজিটি পরীক্ষা দাও, সেন্ট্রালে ঝাড়খণ্ডের পরীক্ষা দাও, উত্তরপ্রদেশের পরীক্ষা দাও, যেন সব পরীক্ষায় কোয়ালিফাইটা করতে পারো। যে যেটা করবে তার প্রফেশন অনুযায়ী, তার বাড়ির কন্ডিশন অনুযায়ী সে সেটা করবে। বাড়ির কাছে করবে না দূরে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, রাজ্যের করবে না সেন্ট্রালে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি চাই যে একটা প্রিপারেশন নিয়ে তোমরা যেন 10টা ওই লেভেলে সাবজেক্টিভ পরীক্ষা যেন পাস করো, এটা আমার হচ্ছে মেন উদ্দেশ্য। এই নয় যে তোমাদেরকে স্কুল সার্ভিস দিচ্ছি, মাদ্রাসা সার্ভিস, মাদ্রাসা সার্ভিস, স্কুল সার্ভিস, ওইটুকুতেই আমি সীমাবদ্ধ থেকে। কালকে যদি তুমি উত্তরপ্রদেশে একটা পরীক্ষা দিতে যাও, সেখানে লেভেল কঠিন, তো দিতেই পারো। তোমাদের মধ্যে 50 জন পরে, তুমি 10 জন পরীক্ষা দিতে যেতেই পারে। কেউ পিজিটি 10 জন দিতেই পারে, পিজিটি দিতেই পারে। এই হোক, তাতে হিন্দি আছে, অনেক হিন্দি আছে অনেকজন ওই হিন্দি এদিক ওদিক করে অ্যান্সার করে পাস করে যায়, কোয়ালিফাইং নিয়েছে। সুতরাং আমার সবসময় এমটা থাকে তোমাদেরকে জানো যে এই ফিজিক্স সাবজেক্টিভ পরীক্ষা যেখানে যেখানে হয়, তাতে সেটা তোমাদের ব্যাচেরই অনেকে, আমার নাম মনে নাই, যারা জ্যাম পরীক্ষা দেয়, তোমরা জানো জ্যাম সম্বন্ধে তোমাদের সকলের ধারণা আছে, যে আইআইটি যে এমএসসি এন্ট্রান্স এর পরীক্ষা, সেই জ্যাম দেবে, সেখানে খুব হার্ডার পরীক্ষা, তার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট থাকে, এগুলো করে না তা না, তাদেরও প্রিপারেশন অনেকজন তোমাদের ব্যাচের মধ্যে করে। সুতরাং সকলেই যেন একটা এই সাবজেক্টিভ পরীক্ষায় ভালো লেভেল থাকতে পারে, সেই চিন্তাটা আমি করি। না স্যার এই কোশ্চেনটা দেবে, এটা তো খুবই কঠিন মনে হচ্ছে, হোক না, এখন তো তোমার ডেট ঘোষণা হয়নি, এখন তো তোমাদের হাতে টাইম আছে, অসুবিধা কিছু না।
আমি সেই জন্য একটু কঠিন হচ্ছে, হোক ঘাটো একটু, কি আছে তোমাদের জন্য, যে কোনো পরীক্ষায় তোমরা কোয়ালিফাই করো। 24 এটা দেখো, a monoatomic gas at a pressure P having a volume V expand isothermally, এই কথাগুলো পড়বে। বাংলাতে যখন কোশ্চেন হবে তখন তো তোমরা এগুলো তো ক্লিয়ারই হয়ে যাবে, ইংরেজিতে একটু কঠিন হচ্ছে। to volume 2V and then adiabatically to volume 16V, the final pressure of the gas is taken gamma সমান 5/3। তাহলে প্রথমে হচ্ছে আইসোথার্মাল, তারপরে হচ্ছে অ্যাডিয়াবেটিক, দুটো প্রসেস এখানে আছে। তাহলে পিভি সমান যে রিলেশন আছে দুটো লাগাতে হবে, একটা হচ্ছে P1V1 সমান P2V2, এটা কখন আইসোথার্মাল প্রসেসে। কেন আমরা জানি প্রসেস সমান পিভি সমান RT, তাহলে আইসোথার্মাল মানে সমউষ্ণতা কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে এই গোটা এটা আর তো কনস্ট্যান্ট, এই গোটা টার্মটা কনস্ট্যান্ট, এটা হয়ে কনস্ট্যান্ট, পি আর নাই, মানে আইসোথার্মাল মানে থার্মাল আইসো হয়ে গেছে, মানে হয়ে গেছে এ কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা উষ্ণতা সমান, তাহলে পিভি সমান, তাহলে এই ফর্মুলাটা আমাকে লাগাতে হবে এইটা। আবার তারপরে হচ্ছে অ্যাডিয়াবেটিক, তার মানে অ্যাডিয়াবেটিকের ফর্মুলা এখনই বললাম পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এই দুটো ফর্মুলাকে লাগিয়ে আমাকে করতে হবে। স্টেপ 1 স্টেপ 2 বা পার্ট এ পার্ট বি বা কেমন ভাবে বলো। তাহলে পিভি সমান এখানে প্রথম তো বলা আছে যে প্রেসার পি আর ভলিউম ভি, তাহলে পিভি, তাহলে ফার্স্ট এই P1V অন্য জায়গায় পিভি, দ্বিতীয় ক্ষেত্রে ভলিউমটা হয়ে গেছে কত 2V, পিটা আমাকে বার করতে হবে, P2 ধরলাম আমি, তাহলে P2 সমান হচ্ছে কত, ভিভি কেটে গেল P/2, P2 আমি পেয়ে গেলাম। এরপর আবার অ্যাডিয়াবেটিক হয়েছে, ঠিক আছে ঠিক আছে, টু প্রেসার হ্যাভিং ভলিউম ভি এক্সপ্যান্ড আইসোথার্মাল টু এ ভলিউম 2V দেন অ্যাডিয়াবেটিকলি টু ভলিউম 16V, তারপরে আবার ভলিউমটা কি হয়েছে 2V থেকে আবার হয়ে গেছে 16V, কিন্তু প্রসেস হয়ে গেছে অ্যাডিয়াবেটিক, রুদ্রতাপ মানে দ্বিতীয় ফর্মুলা লাগাতে। তাহলে কি পিভি টু দি পাওয়ার গামা মানে P1V টু দি পাওয়ার গামা 1 সমান P2V টু দি পাওয়ার গামা, এখানে আমাকে P2 টা বার করতে হবে। P1 এর মান কত, নতুনটা P/2 ইন্টু 2V টু দি পাওয়ার গামা, এই দেখো কত কি এর মধ্যে ঢুকানো আছে, এর মধ্যে আবার ঢুকানো হচ্ছে গামা, কিন্তু গামা তোমায় বললে দিলেই তো হয়ে গেল। গামা কোন গ্যাসের ক্ষেত্রে, মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমাকে কিন্তু লিখতে হবে। গামার মান মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কত হবে, মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হবে 5/3, তাই তো? স্যার এখানে গামার ভ্যালু দিয়ে দিয়েছেন। ও দেওয়া আছে, এমনি স্যার গামা যদি আচ্ছা তাহলে আমরা ওই বলো এখানে বিভিন্ন আলোচনা উঠে আসবে সবকিছু। হ্যাঁ স্যার ওটাই বলছিলাম, মোনোঅ্যাটমিক তো বলেছে, এবার গামাটা দেওয়া ছিল প্রশ্নে, অনেক ক্ষেত্রে গামাটা দেবে না, তাহলে Cp/Cv করে 1 আমি খেয়ালই করিনি, তুমি বললা বলে গামাটা আমি বিশেষ করে আমি দেখলাম পরে, আমি গামাটা আসলে খেয়ালই করিনি, আমি মোনোঅ্যাটমিকের গামা সমান 5/3 সেটা মনে মনে করছিলাম। তুমি বললে যদি ধরো দেওয়া আছে তো ভেরি গুড, দেওয়া আছে ইটস ওকে, যদি দেওয়া না থাকে তাহলে ডায়াটমিক মোনোঅ্যাটমিক ট্রাইঅ্যাটমিক কিরকম হয় সেটাও তোমাদের আমি পড়িয়েছি, এবং সেটাও ইম্পর্টেন্ট যে গামার সঙ্গে সময় যদি তোমরা বেশি পাবে না, কিন্তু যদি কোনো সময় তোমার হাতে বেশি সময় থাকে, গামা সমান 1 + 2/f, এই ডিগ্রিজ অফ ফ্রিডম বার করা তো সোজা। হ্যাঁ, মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে কি হবে, ডায়াটমিকের ক্ষেত্রে কি হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3f, বলো এমনি ইন জেনারেল 3, 5, 6 হয়, এবার দেখতে হবে কোথাও বন্ডিং যুক্ত করে থাকলে তখন কনস্ট্যান্টটা দিয়ে বাদ দিতে হবে। এবার যেহেতু এমনি 3, 5, 6 হবে। হ্যাঁ মোনোঅ্যাটমিক বলেছে, তাহলে তো এই কনস্ট্যান্টে কোনো ব্যাপার নাই, কনস্ট্যান্ট যেটা তার মানে বাধা যেটা তার কোনো ব্যাপার নাই, তাহলে এনটা সেক্ষেত্রে 1 হবে। হ্যাঁ 3 × 1, তাহলে এফ বেরিয়ে গেল তো 2/3, 2/3 মানে এটাকে করলে 5/3 হয়ে যাচ্ছে, এই 1 + 2/3, তার মানে এটাকে করলে 5/3, সেই জন্যই আমি গামাটা 5/3 বললাম। এবার ডায়াটমিক হলে সেক্ষেত্রে 1 বাদ যাবে, ঠিক আছে, এরকম করে তোমরা জানো তো, এটা তো আবার চলে যাবো। বলো হ্যালো আমি তো শুনতে, দাদা এক সেকেন্ড।
বলো কে বলছো, কি বলছো বলো। বলো কিছু বলছো, আজকে অনেকে প্রেজেন্ট আছে, খুব ভালো লাগছে। স্টার্ট। ঠিক আছে, তাহলে এটা যেটা বলেছিল সম্পর্কটা হচ্ছে তিন রকম আমরা মোটামুটি করি, মোনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রায়াটমিক। ট্রায়াটমিকের ক্ষেত্রে এই প্রসেসটা আরো একটু জটিল হয়ে যায়। তাহলে সম্পর্ক হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমের সঙ্গে আমার হচ্ছে সম্পর্ক গামা। ডিগ্রিজ অফ ফ্রিডম কাকে বলে? ডিগ্রিজ অফ ফ্রিডম মানে হচ্ছে যে একটা পার্টিকেল সে বাধাহীন ভাবে কত দিকে মুভ করতে পারে, তাকে বলে ডিগ্রিজ অফ ফ্রিডম। তোমার ক্ষেত্রে ধর তুমি একটা মানুষ, তোমার বাড়ি থেকে কোনো স্কুল যাওয়ার জন্য তোমার একটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই, যার কি বাড়ি পুকুর আছে, একটাই রাস্তা। তাহলে তোমার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। তোমার স্বাধীনতার মাত্রা, ডিগ্রিজ অফ ফ্রিডম স্বাধীনতার মাত্রা, তুমি কোন স্বাধীনভাবে যেতে পারো, তোমার ক্ষেত্রে 1। কেন? বাদ বাকিতে তোমার উপরে বাধা লেগে আছে, কনস্ট্যান্ট, এদিকে যেতে পারবে না লোকের বাড়ি, এদিকে পুকুর, এদিকে কিছু যেতে পারবে না, একটাই। আবার যদি এরকম হয় যে তোমার বাড়ি থেকে কোনো একটা মাঠ যাওয়ার দুটো রাস্তা আছে, এদিকেও যেতে পারবে, এদিকেও যেতে পারবে, তাহলে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2, কারণ তোমার স্বাধীনতার মাত্রা হচ্ছে 2, আর বাদ বাকি কোনো যেতে পারবে না, মানে বাধা দেওয়া আছে। তাহলে এটার একদম জেনারেল কনসেপ্ট হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম কি। তাহলে আমরা যখন ধাতুর মধ্যে যে ইলেকট্রন থাকে বা গ্যাস থাকে, একটা গ্যাস চেম্বারে গ্যাস থাকতে পারে, তাকে তো যদি তার কোঅর্ডিনেটরের কথা চিন্তা করি, ফ্রিলি যখন সে করতে পারে, তখন আমরা কি ধরি, তিনটে কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। মানে যখন একটা একটা পার্টিকেল একটা ইলেকট্রন হোক, প্রোটন হোক, সে যখন একটা ধাতুর মধ্যে আছে বা একটা গ্যাস চেম্বারের মধ্যে গ্যাসের অণুগুলো আছে, তার যদি শুধু যদি নর্মাল কথা ভাবি, তার কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3, তিনটে দিকে মুভ করতে পারে ফ্রিলি ভাবে যখন থাকবে, কোনো বাধা নাই। একটা গ্যাস এর অণু, তাকে তিনটে কোঅর্ডিনেট আমার লাগে তার পজিশনকে জাজমেন্ট করতে, এক্স ওয়াই জেড, মানে সে তিন দিকে মুভ করতে পারে, তার ডিগ্রিজ অফ ফ্রিডম। কিন্তু এর মধ্যে যদি আমি কোনো বাধা দিয়ে দিই যে এই দিকে যাওয়া যাবে না, এক্স অক্ষ বরাবর তা যাওয়া যাবে না, এখানে একটা পাঁচি করে দেয়, তাহলে ওয়াই আর জেড, তাহলে তো একটা বাধা চলে আসছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট বিভিন্ন রকমের হয়, ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে জানে, হলোনমিক, নন হলোনমিক অনেক আছে, সেসব তোমাদের জানা দরকার নাই। তাহলে এই ডিগ্রিজ অফ ফ্রিডমের সঙ্গে নাম আর এই কনস্ট্যান্টের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, আর এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এটা নাম্বার অফ পার্টিকেলস, এটা যে কনস্ট্যান্ট, বাধা কটা বাধা দিয়েছি। এবার ধরো মোনো অ্যাটমিক গ্যাস, এই প্রথম জামে হচ্ছে মোনো অ্যাটমিক গ্যাস, মানে মোনো অ্যাটমিক মানে যার উপরে কোনো বাধা নাই, যে কোনো দিকে যেতে পারে। একটা গ্যাস গ্যাস মনে হচ্ছে মোনো অ্যাটমিক, একটাই তার যে কোনো দিকে যেতে পারে। নাম্বার অফ পার্টিকেলস এটা তো 1ই হচ্ছে, তার উপরে কোনো কনস্ট্যান্ট নেই, তার মানে 0। মোনো অ্যাটমিক একটাই অণু, তার মানে হচ্ছে 0, তার মানে কোনো বাধা নাই, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। এফটা হলো 3। প্রথম আমি এক ব্যবহার করা কাজ, এফ বেরিয়ে গেল। এবার গামার সঙ্গে এফ এর কি সম্পর্ক, এটা প্রমাণ আমি করেছি আগে, যখন কাইনেটিক থিওরি পড়েন তখন করা আছে। 1+2/a, এটা আসে কোথা থেকে? এটা আসে ইকুইপার্টিশিয়ান অফ এনার্জি, এনার্জি ইকুইপার্টিশিয়ান থিওরি থেকে আসে। যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য তার এনার্জি হয় হাফ কেটি, সেখান থেকে এটা আসে। এটা প্রমাণ করতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে প্রমাণটা। এটা বলো বলো বলো। কে এটাকে বাধা বললেন তো, কনস্ট্যান্টস কে এটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আচ্ছা, বাধা। আমি এই ডায়াটমিকের ক্ষেত্রে তোমার এই কেটাকে তখন ক্লিয়ার আমি করে দিচ্ছি। আগে মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে কনস্ট্যান্ট 0, তাহলে নাম্বার 3। তাহলে এখান থেকে গামার সঙ্গে এফ এর সম্পর্ক, তাহলে মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে 3 পেলাম, তাহলে গামা কত হচ্ছে 1+2/3, তাহলে 3 লস হবো, 3+2 মানে 5। তাহলে মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে গামা হচ্ছে 5/3, এই দেখো দেওয়া আছে, যেটা আমি দেখিনি বলে প্রথমেই বলি। এবার চলে যাব আমি ডায়াটমিক। ডায়াটমিক দুটো অ্যাটম আছে, এরকম করে আছে। তাহলে ডায়াটমিক যে কোনো মলিকুল, তার মধ্যে তো একটা বন্ডিং থাকে, তার মধ্যে তো অ্যাটম তো ফ্রি নয়। যখন দুটো একটা অণুর মধ্যে দুটো পরমাণু আছে, তখন তারা কি আছে, এটা বন্ডিং দিয়ে বাঁধা আছে, যে কোনো একটা বন্ডিং আছে, তারা বাঁধা আছে। এরকম তো কেমিস্ট্রিতে এগুলোর মধ্যে পড়ায় যে তাদের মধ্যে একটা বন্ড আছে। তাহলে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম আমাকে বার করতে হবে এফ, আমরা জানি 3n-n। তাহলে কটা পার্টিকেল, একটা দুটো, তাহলে 3 × 2, দুটো অ্যাটম।
কনস্ট্যান্ট কটা, বাধা একদিকে দাও, এ সব দিকেই যেতে পারবে কিন্তু একদিকে যেতে পারবে না, এরা পরস্পরের কাছে আসতে পারবে না। তাহলে বাধার সঙ্গে এটা হচ্ছে বাধা, এই দিকে তারা মুভ করতে পারবে না। যেহেতু এখানে একটা তুমি একটা দুটো ডাম্বেলের মতন ভাবো, ডাম্বেল দুটো, যে ডাম্বেলের মাঝে এরকম করে লাগানো থাকে, যারা ব্যায়াম ট্যাম করে ডাম্বেল তো জানে। তাহলে ডাম্বেলটা যদি মুভ করতো তাহলে এই দিকে যেতে পারতো না ওরা, বাদ বাকি যে কোনো দিকে খুলে দিলে যেতে পারতো। এইটা হচ্ছে বাধা। নাম্বার অফ বাধাটা কত হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 6 - 1 তখন হচ্ছে 5। তাহলে আমার পেয়ে গেলাম কি, এফ পেয়ে গেলাম। এবার আমি গামা বার করবো, গামা সমান 1 + 2/5, তাহলে এটাকে 5 লস করলে 7-এর 5 বেরিয়ে গেল। সমস্যাটা কোথায় হয়ে যায়? সমস্যাটা হয়ে যায় ট্রাই অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, ট্রাই অ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে সমস্যাটা হয়। 3টে অ্যাটম, এখন 3টে অ্যাটম দু রকম ভাবে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে, আবার আরেক রকম থাকতে পারে এরকম ভাবে। অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়েছে, এরকম পদ্ধতিতেও থাকতে পারে, অ্যাটমগুলো অ্যারেঞ্জ হয়ে থাকতে পারে, আবার এরকম করেও অ্যাটমগুলো অ্যারেঞ্জ হয়ে থাকতে পারে। কখন ট্রাইঅ্যাটমিক বলে, কেন? এই রকম করে যদি থাকে তাহলে নাম্বার অফ কনস্ট্যান্টের সংখ্যা দুটো, একটা দুটো। কিন্তু যদি এরকম করে থাকে, যদি অ্যাটমগুলো অ্যারেঞ্জ থাকে, একটা ভার্টেক্স হবে ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে অবস্থান করে, তাহলে তখন কিন্তু নাম্বার অফ কনস্ট্যান্টের সংখ্যা কিন্তু 3 হয়ে যায়। তাহলে তখন গামা হয়ে গেল ভ্যারিয়েবল। এখানে ক্ষেত্রে গামার একটা মান বেরোবে, 2 দিয়ে একটা মান বেরোবে, এখানে ক্ষেত্রে গামার একটা মান বেরোবে। তাহলে দুটো মান বেরোলে গামার এই যে মানটা, তাহলে এত থেকে এতর মধ্যে থাকতে পারে, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে থাকতে পারে। এই কোশ্চেনটাই, এই কোশ্চেন ট্রাইঅ্যাটমিক মলিকুলের কোশ্চেনটাই 2016 সালের সম্ভবত 9, 10 না 11, 12 কারোর মধ্যে একটা জায়গায় এসেছে। এরকম করে একটা গামার মান দিয়ে দিয়েছে, তাহলে তোমার গামার মান থেকে তুমি বুঝতে পারবে যে ওই অ্যাটমগুলো ডায়াটমিক টাইমে। তোমার যদি পরীক্ষা, এটাই পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে যে গামার মান এত, তাহলে এই অণুটা কি, যে ডায়াটমিক, ট্রাইঅ্যাটমিক না মোনোঅ্যাটমিক। বুঝতেই পারছো, তোমার গামার মান মনে থাকলে মনে যাবে। তাহলে ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েবল হচ্ছে। তাহলে যদি যদি অ্যাটমগুলো লিনিয়ারলি অ্যারেঞ্জ থাকে, এটাকে বলা হয় লিনিয়ারলি অ্যারেঞ্জ, পর 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 সাজানো আছে 3টে, তাহলে সেক্ষেত্রে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে বার করি, 3 × 3, 3টে অ্যাটম আছে, 3 মাইনাস কনস্ট্যান্ট হচ্ছে 2, তার মানে হচ্ছে 9 আর 9 - 2 মানে 7। তাহলে এখান থেকে গামা বেরোবে 1 + 2 এর 7, তার মানে হচ্ছে 9 এর 7। এটা একটা বেরোলো, এর মান আছে, 9 কে 7 দিয়ে ভাগ করলে একটা কিন্তু ফ্র্যাকশন মান বেরোবে। এবার অ্যাটমটা এমন ভাবে অ্যারেঞ্জ হয়েছে যে ভার্টেক্স হবে ট্রায়াঙ্গেল, মানে একটা ট্রায়াঙ্গেলে 3টে শীর্ষবিন্দু আছে। তাহলে সেক্ষেত্রে গামা কত হবে, সেক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, 3 × 3 - 3, কারণ ডিগ্রিজ অফ ফ্রিডম 3টে, তার মানে হচ্ছে 6টা, 6 3 কি 9 - 6, তাহলে গামা হয়ে যাচ্ছে 1 + 2/6, লস হবে 6, 6 8 এর 6, 8 এর 6 মানে 4-এর, 4-এর 3 আর 9-এর 7, এরকম 1.44 এরকম কিছু একটা মান হবে। এগুলো ভাগ করে দেখে নেবে। তাহলে এই ট্রাইঅটমিকের ক্ষেত্রে কিন্তু গামা হয়ে গেল ভ্যারিয়েবল। এই ট্রাইঅটমিকটাই পরীক্ষাতে দিচ্ছে যে এটা ভ্যারিয়েবল মান দিয়ে দিচ্ছে, গামার মান 1.41 থেকে এতর মধ্যে, তাহলে এই অণুটা কি হলো, ডায়াটমিক ট্রাইঅটমিক। এটা তোমরা 2016 সালে একবার পিজির এবং 9, 10 দুটো কোশ্চেন দেখো, আমার অত মনে থাকে না, তো অনেক কোশ্চেন দেখতে দেখবে এটা। আশা করি তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম আর তোমার কনস্ট্যান্ট এই ব্যাপারগুলো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। যদিও তো আমি তোমার ভিডিওতে সবই আছে করিয়েছি, তাও নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। আর আমি সেই জন্যই বারবার বলছি তোমরা মক টেস্টে যতই পড়াশোনা করো, মক টেস্টের ক্লাসগুলো